মহান বিজয়কে, সেই অর্জনকে আবার ছিনতাই করার পায়তারা চালাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছিল, তার রাজনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল দুটি। প্রথম হলো সে যে প্রতিশোধের রাজনীতি করেছিল, সে প্রতিশোধ দিয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে, সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে। শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের রাষ্ট্রের কাছ থেকে। এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য যা যা করতে হয় সবই শেখ হাসিনা করেছে। আর আপনারা শুনলে আশ্চর্য হবেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি, সে প্রতিশোধ গ্রহণ করেছে স্বয়ং তার দল আওয়ামী লীগের কাছ থেকে। শুনলে অনেক আশ্চর্যান্বিত হবেন যে এটা কেমন কথা। লক্ষ্য করে বুঝুন, 1975 সালে 15 আগস্টের অভ্যুত্থানের পরে শেখ হাসিনা ঘোষণা করেছিল যারা তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এরপর শেখ শুরু হলো তার রাজনীতি। 1975-এর 15 আগস্ট থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল তার সেই প্রতিশোধ গ্রহণ করার অভিপ্রায়ের রাজনীতি। তিনি কাদের কাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন? কারণ তার বাবাকে খুন করেছিল যারা তারা ছিল আওয়ামী লীগ। তার বাবাকে খুন করার পর রাষ্ট্র গঠন করেছিল, সরকার গঠন করেছিল যারা তারা ছিল আওয়ামী লীগের নেতা কর্মী। এরপর শেখ হাসিনা তিনি বলেছিলেন, এই অতি সম্প্রতিও বলেছিলেন, 1975-এর 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে যখন তার বাবাকে হত্যা করে ফেলে রাখা হলো, এত বড় সংগঠন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ তো সেদিন এগিয়ে আসেনি, তার অর্থ হলো শেখ হাসিনার অনেক অন্তরের মধ্যে এই আওয়ামী লীগের প্রতিও বিদ্বেষ ছিল এবং তিনি আর ধীরে ধীরে দেশের থেকে, দেশের জনগণের কাছ থেকে এবং এমনকি আওয়ামী লীগের কাছ থেকেও তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। তার যে বাবাকে হত্যা করা সহ তার পরিবারের হত্যাকাণ্ডের জন্য তিনি আওয়ামী লীগকেও দায়ী করতেন। আওয়ামী লীগ সেদিন 15 আগস্ট কেন এগিয়ে আসলো না? তারাও শেখ হাসিনার দৃষ্টিতে আসামির কাঠগড়া বিদ্যমান ছিল। আর তিনি এভাবেই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে এমন ভাবে মাটির নিচে ধসিয়ে দিয়ে গেছেন, আর কোনদিন যেন বাংলাদেশে কেউ আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না। তিনি ব্যবস্থা করেছেন সুপরিকল্পিত ভাবে। আওয়ামী লীগের মধ্যে যদি কোন চিন্তাশীল মানুষ থেকে থাকেন, যদি বিবেকবান মানুষ থেকে থাকেন, আপনারা আমাদের কথা চিন্তা করবেন। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে, গণবিক্ষোভের মুখে এর আগেও অনেক সরকার রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব গণ অভ্যুত্থানের মুখে তিনি রাষ্ট্র ক্ষমতা ছেড়েছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি কারাগারে বন্দী হয়েছেন, বছরের পর বছর কারাগারে তিনি অন্তরীণ থেকেছেন, কিন্তু দেশের জনগণকে ছেড়ে, দলের নেতা কর্মীদেরকে ছেড়ে তিনি পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তিনিও দেশ ছেড়ে পালাননি। বরং ফাঁসি দেওয়ার সময়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় কারাগারে থেকেছেন, দলের নেতা কর্মীদেরকে এভাবে অরক্ষিত অবস্থায় রেখে তিনি পালিয়ে যাননি। শেখ হাসিনা কি করলেন? তিনি এই 5 আগস্টের আগ মুহূর্তে কয়েকদিন আগেও শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালায় না। মানুষ শুনেছে, পৃথিবীকে তিনি শুনিয়েছেন শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 5 আগস্ট দুপুর বেলায় শেখ হাসিনা বাংলাদেশের গদি ছেড়ে, বাংলাদেশের মানচিত্র ছেড়ে, এদেশের মাটি এবং বাতাস ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন না যান নাই? এখন কোথায় থাকলো আমাদের কথা? আওয়ামী লীগের যারা শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে বলেছিল শেখ হাসিনা পালায় না, এখন তোমরা কি বলবা শেখ হাসিনা পালায় কি পালায় না? কেন করলো শেখ হাসিনা এই কাজ? শেখ হাসিনার ইন্টেলিজেন্স বাহিনী ছিল,
রাষ্ট্রীয় সকল গোয়েন্দা বাহিনীর বাইরে তার নিজস্ব আলাদা গোয়েন্দা বাহিনী ছিল। তারা অবশ্যই তাকে বলেছিল যে আমার যে অবস্থা, ক্ষমতায় থাকা যাবে না। কিন্তু তিনি পান করেছিলেন। বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের লোকেরা তারা জানতো, এদেশের মানুষেরও বিশ্বাস হয়ে গিয়েছিল লক্ষ মানুষকেও যদি খুন করতে হয়, লক্ষ মানুষের খুনের মধ্য দিয়েও শেখ হাসিনা গদিতে অটল থাকবে। কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। ইতিহাস প্রমাণ করে যে দেশের মানুষ হাসি মুখে প্রাণ দিতে জানে। যারা নিজেরা মরতে শেখে তাদেরকে কেউ মারতে পারে না। শেখ হাসিনা মারতে পারে নাই। শেখ হাসিনাকে নিজের কল্পিত ভাষায় বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ঐতিহ্যবাহী এই দলটিকে সারা দেশের মানুষের সামনে কলঙ্কিত করে তুলেছে। বর্তমান পৃথিবীতে নিকট অতীতে এমন ভীরু, এমন ভিতর দিন পৃথিবীতে আর কোন জাতি তাদের ক্ষমতার মস্তকে দেখে না। আমার বাংলাদেশের ক্ষমতার মস্তকে এতদিন পর্যন্ত এই ধরনের একজন দায়িত্ব জ্ঞানহীন, এই ধরনের একজন ভীতু মানুষ ক্ষমতার মস্তকে ছিল, এটা বাংলাদেশের মানুষের জন্য লজ্জার বিষয়। এই লজ্জার দায় আওয়ামী লীগের, এই লজ্জার দায় তাদের যারা শেখ হাসিনাকে এইভাবে বছরের পর বছর জোর করে ক্ষমতায় রেখেছিল। আমার আফসোস হয় আওয়ামী লীগের লোকজনের জন্য। আগামী দিনে তারা বাংলাদেশের মানুষকে কোন মুখে কথা বলবে, কোন মুখে মুখ দেখাবে? এই শেখ হাসিনার কথা আবার এসে বলবে যারা নিজের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে শুধুমাত্র নিজের পরিবার পরিজনের লোকজনদেরকে নিয়ে। নিজের একটা ছেলে বিদেশে আগেই সেটেল করেছে, মেয়ে একটা ছিল ওটাকেও ইন্ডিয়া আগেই সেটেল করে দিয়েছে। তারপরে যা আত্মীয় স্বজন যা ছিল সবাইকে আগেই পাচার করেছে। সর্বশেষ একটা বোন ছিল, সেই বোনটাকে সঙ্গে নিয়ে 16টা লাগেজ ভর্তি করে যা কিছু জমিয়েছে সব জমিয়ে হেলিকপ্টারে করে সেই জায়গায় যারা তার পরম বন্ধু সেই নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় দিলেন। বাংলাদেশকে তিনি কলঙ্কিত করলেন, বাংলাদেশের মানুষকে তিনি লজ্জিত করলেন। যদি সব সাহস থাকতো, যদি নেতা কর্মীদের জন্য তার এতটুকু কমিটমেন্ট থাকতো, ভালোবাসার মায়া থাকতো, তাহলে গোটা দেশের আওয়ামী লীগকে এভাবে অরক্ষিত রেখে তিনি এভাবে পালিয়ে যেতেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বলেছিলাম শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা জানত 15ই আগস্ট তার বাবা মাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি 50 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই নাটক সাজিয়েছিলেন যাতে আওয়ামী লীগের বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে না পারে। যদি আওয়ামী লীগের যদি কোনো আসলে রাজনীতিবিদ থেকে থাকেন, যদি বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি নিয়ে আপনাদের কোনো কাজ করার আগ্রহ থাকে, তাহলে আমি আপনাদেরকে দুইটা পরামর্শ দিব। 1 নম্বর পরামর্শ হলো, প্রথমে আপনাদের বড় অপরাধ হয়ে গেছে যে এই ধরনের একজন মানসিক বৈকল্যের শিকার একটা মানুষকে এই জাতির উপর আপনারা বছর, এটা আপনাদের মস্ত বড় অপরাধ হয়েছে। এই জন্য আপনাদের তওবা করা দরকার। থাকবে এই নামটাকে বদলায় ফেলেন, কারণ এই আওয়ামী লীগ নামে যা কিছু হয় এই সব এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। আওয়ামী লীগের আগে ছিল আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের আগে ছিল মুসলিম লীগ। বাংলাদেশে 1971-এর পরে 47 সাল থেকে 71 সাল পর্যন্ত মুসলিম লীগারদের অনেক দৌরাত্ম, অনেক জুলুম অত্যাচার বাংলাদেশের মানুষ দেখেছে। 71-এর পরে বাংলাদেশে মুসলিম লীগদেরকে তাদের হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর 71 থেকে 2024 সাল পর্যন্ত এদেশের মানুষের অনেক রক্ত খেয়েছেন আপনারা, অনেক মায়ের বুক খালি করেছেন আপনারা, এদেশের আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন
আপনি তাড়াতাড়ি করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছেন। এদেশের আলেমদেরকে আপনারা নির্যাতন করেছেন, জুলুম করেছেন, হত্যা করেছেন, খুন করেছেন। সুতরাং এত হত্যার দাগ নিয়ে, এত খুনের রক্ত নিয়ে এই আওয়ামী লীগ আর বাংলাদেশের মানুষের সামনে আসতে পারবে না। সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার ইতিহাস, তার নজির ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন। আওয়ামী লীগ যেটা করত, সংখ্যালঘুদের উপর রাতের আধারে কালনাগিনী হয়ে ছোবল মারত, দিনের আলোতে তারাই আবার বোঝা হয়ে থাকতে আসতো। এইভাবে নাটক সাজিয়ে ধর্ম সংখ্যালঘুদের তাদের নির্যাতন চালিয়ে, তাদের বাড়িঘর দখল করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করে, আবার তার মায়া কান্না কেঁদে সংখ্যালঘুদেরকে একটি সিম্পেথি, সহানুভূতি অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এখন আর বাংলাদেশে শেখ হাসিনাও নাই, আওয়ামী লীগের রাজনীতিও নাই, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাও নাই। বিগত এই প্রায় 2 মাস কাছাকাছি সময় বাংলাদেশের কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে নাই। কোথাও কোনো মন্দির প্যাগোডা অথবা কোথাও কোনো বৌদ্ধদের সেই প্যাগোডা অথবা আপনার মন্দির এবং খ্রিস্টানদের গির্জা কোথাও হামলা হয় নাই। কারণ হামলা করবে যারা, সেই সকল কুশীলব নাটকের নায়ক নায়িকারা নাই। এই জন্য এখন আর সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও ঘটে না। আমরা আলেম সমাজকে বলেছি, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা, খেলাফত মজলিসের নেতা কর্মীরা গোটা বাংলাদেশে সংখ্যালঘুদের জান মাল এবং তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবার জন্য অদম্য প্রহরীর ভূমিকা পালন করেছে এবং করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার শেষ কথা হলো এই যে রক্তের বিনিময়ে, ত্যাগ আর কোরবানির বিনিময়ে আলেম সমাজ সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছে এই বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্তি সংগ্রামের ক্ষেত্রে। বছরের পর বছর আমরা কারারুদ্ধ থেকেছি, জমিনের সঙ্গে আপোষ করি নাই। আমরা বলতে চাই, এই ফ্যাসিবাদের সবচেয়ে বড় আক্রমণ ছিল ইসলামের বিরুদ্ধে। ইসলামের গোড়া কেটেছে, উপর দিয়ে কিছু পানি ঢেলেছে, কিন্তু গাছের গোড়া কেটেছে। আমাদের কথা বলবার রাস্তা বন্ধ করে দিয়েছিল তারা। সেই ইসলাম বিরোধী রাষ্ট্র সরকার তারা চলে গেছে। তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দু রীতিকে, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করবার। তাদেরকে আমরা বলেছি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি চলবে, কিন্তু 90% মুসলমানদের দেশে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে বরদাস্ত করা হবে না। শেখ হাসিনার উৎখাতের পর, শেখ হাসিনার উৎখাতের পরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন। আমরা এই সরকারকে সহযোগিতা প্রথম দিন থেকে করেছি, এখনো করছি, ভবিষ্যতেও সহযোগিতা করবার দৃঢ় ইচ্ছা আমাদের রয়েছে। তবে সরকারকেও আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিতে হবে। খুব ভালো করে একটা কথা বলে রাখি, দেশের মানুষের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে, ইসলামের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলবার ফুরসত আমাদের হবে না। হিন্দুত্ববাদের জায়গায় যদি সমকামিতা সহ পশ্চিমা অসভ্যতা, ট্রান্সজেন্ডারের নামে আমার বাংলাদেশে যদি আমদানি করবার পায়তারা করা হয়, বুকের রক্ত দিয়ে প্রতিহত করবো আমরা ইনশাআল্লাহ। এটা আমাদের পরিষ্কার কথা। বর্তমান সরকার, এখানে অনেক এনজিওদের ইনভলভমেন্ট রয়েছে। এনজিও গুলো তারা দেশে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে, সেটা নিয়ে আমরা বড় কোনো প্রতিবাদ করি না এবং সেটা আমাদের প্রতিবাদের জায়গাও না। কিন্তু অর্থনৈতিক কার্যকলাপের কথা বলে, দেশের মানুষকে আর্থিক সহযোগিতার কথা বলে, ঋণ দেওয়ার নাম
এই যে আন্তর্জাতিক অপরাধ নির্মূলের যে আইন, সেই আইনে সংস্কার করে বেশ কিছু বিষয়কে অন্তর্ভুক্ত করার পায়তারা চলছে। তার মধ্যে একটা হলো ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা পায়তারা চলছে। 2 নম্বর, ম্যারিটারিয়াল রেপ অর্থাৎ বৈবাহিক ধর্ষণ নামে বাংলাদেশের ঘরে ঘরে স্বামী স্ত্রীদের বিতৃষ্ণ সম্পর্কে এবং ঘরে ঘরে অশান্তির দাবানল জ্বালিয়ে দেওয়ার পায়তারা চলছে। আর একদিকে জোরপূর্বক গর্ভধারণ, এই বিষয়গুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করে স্বামীর অধিকার, আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকার, ইসলাম প্রদত্ত স্বামীর অধিকারকে জলাঞ্জলি দিয়ে ঘরে ঘরে দাম্পত্য কলহের আগুন জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। পশ্চিমা বিশ্বের পারিবারিক ব্যবস্থা ভেঙে খান হয়ে গিয়েছে। এখন তারা চায় মুসলিম বিশ্বের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে। ডক্টর ইউনূস সাহেব, আপনি ভালো মানুষ, আপনার অন্যান্য বিষয় বাদ, কিন্তু এইভাবে শিক্ষা কমিশন গঠন করলেন একটা। শিক্ষা কমিশনের ব্যাপারে আমরা কথা বলছি কয়েকদিন ধরে, আমাদের স্বাভাবিক কথাগুলো মনে হচ্ছে আপনাদের কান দিয়ে ঢুকছে না। শিক্ষা কমিশন, এদেশের 90% মুসলমানদের সন্তানরা কি পড়াশোনা করবে, তাদের সেই পাঠ্যসূচি, তাদের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে দিবে। এই ধরনের কামরুল হাসান মামুন নামে এবং সামিনা লুৎফা নামে সমকামীদের প্রমোটকারী এই ধরনের কুলাঙ্গারদেরকে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাস্তবায়ন করার ষড়যন্ত্র করে বাংলাদেশটায় আবার সপ্তাহ হবে। শিক্ষা কমিশন থেকে বাদ দিতে হবে। এদেশের পরিচিত ইসলামী শিক্ষাবিদদেরকে দিয়ে নতুন করে শিক্ষা কমিশন গঠন করতে হবে। ওই শিক্ষা কমিশন, বিতর্কিত শিক্ষা কমিশন এদেশের ইসলাম প্রিয় আলেম সমাজ মানে না, মানতে পারে না। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা। 1 নম্বর শিক্ষা কমিশন, আর একটা হলো মানবতা বিরোধী অপরাধের নামে, অপরাধের মধ্যে সংস্কারের নামে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ইসলামী সভ্যতা সংস্কৃতি বিরোধী, বাংলাদেশের হাজার বছর ঐতিহ্য এবং চিন্তা চেতনা পরিপন্থী যেই সকল ধারাগুলো সংস্কার করে অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করা হয়েছে। ভালোই বলতেছি, কথা শুনেন, যদি এগুলো অন্তর্ভুক্ত করাই হয় শেষ পর্যন্ত, যদি এগুলোকে বাদ না দেওয়া হয়, এদেশের আলেম সমাজ জীবন মরণের পরোয়া করবার সময় পাবে না। ধর্মপ্রাণ মুসলমান যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। তার দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে। আপনি মনে করবেন না যে বিদেশি শক্তিগুলো আপনাকে সবকিছু করে দিবে। শেখ হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করেন। শেখ হাসিনার পাশে নরেন্দ্র মোদীর বিশাল ভারত ছিল, 15 বছর তাকে সেফটি দিয়েছে, কিন্তু এদেশের মানুষের চূড়ান্ত অভ্যুত্থানের সময় ভারতও পারে নাই শেখ হাসিনাকে শেষ রক্ষা করতে। যদি আপনারা ইসলামের বিরুদ্ধে, এদেশের মানুষের হাজার বছরের চিন্তা চেতনা এবং ঐতিহ্যের বিরুদ্ধে যদি কার্যকলাপ পরিচালনা করতে চান, বিদেশি শক্তি আপনাদেরকে প্রোটেক্ট করতে পারবে না। শেখ হাসিনার তো ভারত আশ্রয় দিছিল, সীমান্তের ওই পারে চলে গেছে। আপনারা এখান থেকে উড়াল দিয়ে আমেরিকা যেতে আপনারা কিন্তু পারবেন না। কাজেই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শান্তভাবে কথা বললাম, কথাগুলো কানে তুলেন। ভারতে সেই মহারাষ্ট্রে আমার নবীকে কটূক্তি করার যে জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে, বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করুন। প্রয়োজন ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। নবীকে গালি দিবে আর আপনারা ইলিশ মাছের রপ্তানি করে তাদেরকে আপনারা তাদের সাথে হালকা খাতির দেখাবেন। এদেশের মানুষ সেটাকে ভালো চোখে দেখে না। আল্লাহ এদেশের যেই জমিনের মানুষ আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে রক্ত দিবে, জীবন দিবে, তারা যে কোনো ত্যাগের কোরবানি স্বীকার করতে প্রস্তুত।
আমরা সত্যিকার অর্থে ইনসাফ ভিত্তিক সমাজ করতে চাই, বৈষম্যহীন সমাজ যদি করতে চাই, আল্লাহর জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ করতে চাইলে এই জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে। আমরা আল্লাহর প্রতিনিধি বাস্তবায়ন করে, আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করে খলিফার মাধ্যমে ইনশাআল্লাহ আবার নতুন দিনের ইসলামের ঝান্ডা উঠবে ইনশাআল্লাহ। খেলাফত বাস্তবায়নের সেই সংগ্রামে আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। থানায় থানায়, উপজেলায় উপজেলায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস সহ আমাদের সহযোগী সংগঠনগুলোর দুর্গ করে তুলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সংঘবদ্ধ থাকি, আমার দেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। করুন বিপুল আবহাওয়াকে উপেক্ষা করে আজকের বিপুল উপস্থিতি প্রদান করা আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, খেলাফত বাংলাদেশ খেলাফত জিন্দাবাদ।